পাত্রের বাবার ফোনে পাত্রের ছবি দেখে চমকে গেল নন্দিনী আর পরশুরাম। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে সত্যজিৎ আর পরশুরাম গল্প করতে করতে কোথাও যেন যাচ্ছিল। ঠিক তখনই তো সেখানে বলরাম আসে। বলরাম এসেই সত্যজিৎকে জিজ্ঞাসা করছে যে আমি বিজিতকে দেখলাম। সত্যজিৎ এবার কি বলবে? সত্যজিৎ বলরামকে বোঝাচ্ছে, বলছে হ্যাঁ বাবা, ও তো এই বাড়ির জামাই, একটু তোমরা মানিয়ে গুছিয়ে নাও। সত্যজিৎ তো এবার পরশুরামকে বলছে যে পরশুরাম, তুমি তো ওর থেকে অনেকটা বড় আর ও তো তোমার থেকে অনেকটা ছোট, প্লিজ একটু মানিয়ে গুছিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমি না হয় ওর হয়ে তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, চলো চলো এখন নিচে অনেকটা কাজ আছে। এই বলেই তো সত্যজিৎ ওখান থেকে চলে যায়। পরশুরামও তো এবার সত্যজিতের পেছন পেছন চলে যায়। বলরামের তো সন্দেহ কিছুতেই যাচ্ছে না সত্যজিতের ওপর থেকে। মনে মনে বলছে যে এই মানুষের এত বিকশিত রূপ, না হয়তো মানুষটা ভালো, কিন্তু এতটা সকলের প্রতি দয়ালু ভাব দেখাচ্ছে, এটা আমার বিশ্বাস হচ্ছে না। হঠাৎ বিজনেস নিয়ে ওনার কথা বলা, তারপর বিজিত এখানে, আয়ুষী এখানে, কর্ণ চ্যাটার্জিও এখানে, আবার মহিতোষ মজুমদারও আছে। তাহলে কি ঘটতে চলেছে আজকের আশীর্বাদে, সেটাই তো আমার এখন বড় প্রশ্ন। অপরদিকে দেখা যাচ্ছে পরশুরাম তো দীপালির ঘরে চলে গেছে। দীপালিকে বলছে যে এই নিন এই চাবিটা। দীপালি তখন পরশুরামকে জানাচ্ছে যে না না বাবা, আমাকে চাবিটা দিতে হবে না, তুমি নিজেই খুলে নাও না। ওই তো আলমারিটা খোলো, ওখানে দেখো ওদের সমস্ত শাড়ি পোশাক আশাক সমস্ত কিছু আছে, সঙ্গে কিছু জুয়েলারিও আছে, ওদের যা যা পছন্দ ওরা সব বের করে পরবে। পরশুরাম তো এবার দীপালির কথাটা শুনে পুরো চমকে যায়। পরশুরাম বিশ্বাসই করতে পারছে না যে ওকে এতটা বিশ্বাস করে দীপালি। পরশুরাম তো এবার দীপালিকে বলছে যে না মানে আমি বের করব। দীপালি তখন জানাচ্ছে যে হ্যাঁ তুমি বের করবে, তুমি একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নাও, এগুলো বের করে সব জোগাড়যন্ত্রী করে রাখো, তুমি তো ঘরের সমস্ত কাজ করছো। তোমার মা রত্নগর্ভা, যিনি তোমার মতন একটা ছেলেকে জন্ম দিয়েছে, আর এই পরিবারের লোক তোমাকে কোনোদিনও সম্মানই করতে পারলো না, চিনতে পারলো না। তবে আমার স্বামী না, আমার স্বামী সব সময় শিবপ্রসাদ শিবপ্রসাদ করে যাচ্ছে। উনি তো এখন শিবপ্রসাদ ছাড়া কিছু বোঝেনই না। আর উনি চাইছেন যে সমস্ত বিজনেসও তোমার নামে দিয়ে চলে যাবে। আসলে উনি এই সমস্ত কিছু থেকে মুক্তি পেতে চাইছেন। পরশুরাম তো এবার আসল কথাটা বলতে যাবে, মানে পরশুরাম তখন জানাচ্ছে যে দীপালিকে, দেখুন এইসব বিজনেসের ব্যাপারে না আমি খুব একটা। দীপালি তখন পুরো কথাটা না শুনেই পরশুরামকে বলছে যে ওসব বিজনেসের কথা পরে হবে, তুমি সমস্ত কিছু এখন নিয়ে নাও, নিজের হাতে গুছিয়ে নেবে। আসলে ওরা আসবে তো ওদেরকে গিফট করা হবে এই সমস্ত কিছু। পরশুরামের তো এবার একটু খটকা লাগে, বলছে আপনারা আশীর্বাদে এই সমস্ত কিছু গিফট করবেন? গিফট তো আশীর্বাদের পরে প্রণামীতে যায়। দীপালি তো একটু মনটা খারাপ করে পরশুরামকে বলছে যে তুমি তো সবটাই বোঝো যে এ বাড়ির। পরশুরাম তখন জানাচ্ছে যে হ্যাঁ এ বাড়ির একটু বেশি পয়সা, তাই না? দীপালি তখন জানাচ্ছে যে হ্যাঁ তাই জন্য এই ওরা সকলে ঠিক করেছে যে কেউ যেন ত্রুটি না ধরতে পারে। এই সব কথা বলে দীপালি তো এবার ওখান থেকে চলে যায়। পরশুরাম তো মনে মনে বলছে যে আমি জানি আমি সমস্ত কিছু জানি, তটিনীর দিদির জন্যই তো আমি এত কিছু মুখ বন্ধ করে সহ্য করছি। এরপর দেখা যাচ্ছে পরশুরাম তো আলমারি থেকে বের করতে ওইসব জিনিসপত্রগুলো চলে যায়। এবার তো সেখানে আয়ুষী চলে আসে। আয়ুষী আড়াল থেকে সেই সমস্ত কিছু এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আয়ুষী এবার মনে মনে বলছে যে এই নাকি আমার গর্জন করা জামাই বাবু, সে তো এখন দেখছি গর্জন বন্ধ করে দিয়ে এই বাড়ির জামাই হয়ে উঠেছে। আর জামাই আমি কি বলছি, এই বাড়ির ছেলে হয়ে উঠেছে। তাকে তো সমস্ত দায়িত্ব ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। আর লাস্ট দায়িত্বটা হচ্ছে বিজনেসের দায়িত্ব। এখন স্যুট বুট পরে দামি গাড়িতে চড়ে কোম্পানির চেয়ারে বসে ফোন করে বলবেন যে হ্যাঁ এই তো মুখার্জি ইন্ডাস্ট্রির শিবপ্রসাদ গাঙ্গুলি। ঠিক তখনই আয়ুষী শুনতে পায় উলুধ্বনির আওয়াজ। ও আয়ুষী তো সঙ্গে সঙ্গে বলছে যে মনে হয় বরপক্ষ চলে এসছে। এই বলেই তো আয়ুষী ওখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যাচ্ছে পরশুরামেরও তো এবার সন্দেহ হচ্ছে। মনে মনে বলছে যে আমি একটা কথা বুঝতে পারছি না, যে হঠাৎ করে এই বাড়ির লোকগুলো এতটা ভালো হয়ে গেল কেন। কিন্তু যাই হয়ে যাক, এই ঘরে বিজিত আছে। অপরদিকে দেখা যাচ্ছে ছেলের বাড়ির লোকরা তো সকলে চলে এসেছে। সত্যজিৎ তো ওদের ওয়েলকাম করছে। সত্যজিৎ তো এবার ছেলের বাড়ির লোকদের সকলকে সোফায় বসিয়েছে। সকলে তো এবার বেশ আনন্দের সহিত গল্প টল্প করছে। সেখানে তো পরশুরাম, তটিনী, কর্ণ, কবির সকলে যারা যারা ছিল এসে হাজির হয়েছে। কর্ণ তো এবার হঠাৎ করে সকলের মাঝে কথা বলা শুরু করে দিয়েছে ছেলের বাড়ির লোকদের সঙ্গে। বলছে আপনারা আমাকে চিনবেন না, আমার নাম কর্ণ চ্যাটার্জি। এ বাড়ির মেয়ের সঙ্গে আমার ছেলের বিবাহ হয়েছে। আসলে আমি কি বলবো, এই বাড়ির মেয়েরা না এত গুণবতী, সে মুখে বলে বোঝানো যাবে না। এই বাড়ির প্রত্যেকটা মেয়ে, সে চরিত্রে বলুন, শিক্ষায় দীক্ষায় সমস্ত কিছুতে এক নম্বর।
ঠিক তখনই দেখা যাচ্ছে সত্যজিৎ দীপালিকে বলছে যে দীপালি এসো এসো, আমি সকলের সঙ্গে আলাপ করিয়ে দিই। তখনই তো দেখা যাচ্ছে পাত্রের কাকিমা বলছে যে না না, আপনাকে আলাপ করাতে হবে না, আমরা আলাপ করিয়ে দিচ্ছি। পাত্রের কাকিমা তো এবার সকলের নাম ধরে ধরে দীপালির সঙ্গে আলাপ করিয়ে দেয়। ঠিক সেই সময় তো সেখানে বিজিৎ চলে আসে। আয়ুষিত এবার বিজিৎকে দেখে নাটক করা শুরু করে দিয়েছে। সকলকে বলছে যে ওই যে আমার স্বামী বিজিৎ লাহিড়ী, ওনার সঙ্গে আমার কদিন আগেই বিয়ে হয়েছে। অন্যদিকে দেখা যাচ্ছে কর্ণ তো এবার পরশুরামকে ধরেছে। পরশুরামের কাছে গিয়ে বলছে যে এই যে আরেকজনের সঙ্গে আলাপ করিয়ে দিই, এটা হচ্ছে এই বাড়ির জামাই, খুব সুন্দর ছেলে। জামাই বলাটা ভুল হবে, ওকে তো এই বাড়ির ছেলে বলে মনে করা হয়। ও কিন্তু এই আশীর্বাদ থেকে বিয়ে পর্যন্ত সমস্ত দায়িত্ব নিজের হাতে পালন করছে, খুব কাজের ছেলে। এবার তো দেখা যাচ্ছে ছেলের বাবা সকলকে বলছে যে তাহলে পাত্রীকে এখন আনা যাক। সত্যজিৎ তো এবার তটিনীকে বলছে যে যাও তো তটিনীমা, গিয়ে ওই ইয়েকে নিয়ে আসো, নন্দিনীকে। তটিনী তো এবার নন্দিনীকে আনতে চলে যায়। ঠিক তখনই দেখা যাচ্ছে ছেলের বাবা সত্যজিৎকে বলছে যে আপনাদের পাড়ার মুখে তো আসতেই, তো আপনাদের বাড়ির নাম জিজ্ঞাসা করতেই সকলে চিনিয়ে দিল, এত প্রতিষ্ঠিত একটা পরিবার। কর্ণ তো এবার ছেলের বাবাকে বলছে যে হ্যাঁ, প্রতিষ্ঠিত পরিবার হবে না, আমি কিন্তু এই পরিবার দেখেই আমার ছেলেকে এই বাড়িতে বিয়ে দিয়েছি। আর মেয়েটি হচ্ছে আরাধ্যা। হ্যাঁ, আরাধ্যা, কি অসাধারণ মেয়ে আরাধ্যা, আপনারা ভাবতে পারবেন না। আমি বলছি না, প্রত্যেকটা মেয়ে এক একটা রত্ন। এই বাড়ির মেয়ে যেই সংসারে ঢুকবে না, সংসার একেবারে মাথায় করে রাখবে। ঠিক তখনই তো সেখানে নন্দিনী আসে। কর্ণ তখন বলছে যে এই তো আর এক গুণমতী মেয়ে চলে এসেছে, নন্দিনী। পর দেখা যাচ্ছে নন্দিনী তো এসে মনটা খারাপ করে সোফায় বসে পড়ে। বাবিল তো এবার ভূমিকাকে বলছে যে এই ভূমিকা একটু খাবার দাবারের আয়োজন করো না। ভূমিকা তো এবার প্রার্থনাকে নিয়ে যখনই খাবার দাবারের ব্যবস্থা করতে যাবে, ঠিক তখনই তো তটিনী এসে ভূমিকাকে জানাচ্ছে যে আপনাকে কিচ্ছু করতে হবে না, আমি আর আমার বর সবটা সামলে নেব। ভূমিকা তো এবার তটিনীকে বলছে যে তটিনী, তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা সামলে নিচ্ছি না। আর এটা হয় নাকি, ও তো আমাদের বাড়ির জামাই। তটিনী তখন ভূমিকাকে বলছে যে বৌমণি, শুনলে না তুমি যে ওকে এই বাড়ির ছেলের তকমা দেওয়া হয়েছে? তুমি চিন্তা করো না, আমরা দুজন মিলে সমস্ত কিছু সামলে নেব। এই বলেই তটিনী যখন যাবে, বলরাম তো সেখানে আসে। বলরাম এসেই তটিনীকে বলছে যে থাক, তোমাকেও আর কিছু করতে হবে না, আরে আমরা দুজন বন্ধু মিলে সমস্ত কিছু হ্যান্ডেল করে নেব। আগে এইসব ক্যাটারিং এর কত কাজবাজ করেছি, আর এখন তো এইসব হালকা থালা বাসন। আচ্ছা চল পরশুরাম, আমরা কাজটা শুরু করে দিই। পরশুরাম আর বলরাম যখন এবার ওখান থেকে যেতে যাবে, মায়াও তো ওদের সঙ্গে জয়েন করে। অপরদিকে দেখা যাচ্ছে যে কর্ণ পাত্রের বাবা মা সকলের সামনে তো সেই নাটক করেই যাচ্ছে। ও সেই এক কথা বলেই যাচ্ছে যে এ বাড়ির মেয়েরা না সত্যি খুব ভালো, আপনারা এই বাড়ির মেয়েকে সংসারে নিয়ে যাবেন, দেখবে কত সংসার সুখের হয়। ছেলের মা তো এবার নন্দিনীকে প্রশ্ন করছে, বলছে মা তোমার নামটা কি? নন্দিনী তো এবার সরাসরি উত্তর দেয়, বলছে আমার নাম নন্দিনী মুখার্জি। ছেলের মা এবার ছেলের বাবাকে বলছে যে কি গো, তোমার কি কোনো প্রশ্ন থাকলে করো। ছেলের বাবা তখন মজার একটা উত্তর দেয়, বলছে যে দূর, ওইসব মান্দাত্তা আমলের প্রশ্ন আমি একদম করতে পারবো না। যে মা তুমি একটু হেঁটে দেখাও, চুলটা খুলে দেখাও, তোমার তুমি লিখতে পারো তো, তুমি রান্না করতে পারো তো, এইসব প্রশ্ন আমার হবে না। ছেলের বাবা এবার নন্দিনীকে বলছে যে মা তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, তাই আমার এই বিয়েতে কোনো আপত্তি নেই। আর এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, এই বিয়ের মধ্যে কি তাহলে বড়সড় কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে? কমেন্টে আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন।